দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা ট্রিবিউন আইআরআই নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024 আজকের পর্বে। আমরা এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়, যেখানে নির্বাচন খুব সামনেই, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এখানে যারা উপজেলা নির্বাচন পদপ্রার্থী তাদের মধ্য থেকে 4 জন আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন অলরেডি, এবং তাদের সাথে আমরা এই এলাকার উন্নয়ন, তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং যদি তারা উপজেলা নির্বাচনে বিজয়ী হন তাহলে কী ধরনের কর্মসূচি নিয়ে এগিয়ে যাবেন এলাকার উন্নয়নের জন্য, এই বিষয়ে কথা বলবো তাদের সাথে। এবং একই সাথে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ত্রিশাল উপজেলার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে এই অনুষ্ঠানে অডিয়েন্সে আছেন। আমরা তাদের কাছ থেকেও অনুষ্ঠানে কোনো একটা পর্যায়ে কিছু প্রশ্ন নেব এবং তার মধ্য দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব যে এই নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন তারা কী ধরনের পরিকল্পনা এবং প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই নির্বাচনে ভোটের দিনে এগিয়ে যাবেন সেই বিষয়ে। তো আমি প্রথমেই আপনাদের সকলকে পরিচয় করে দিচ্ছি। আজকে আমার সাথে যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে, আমার ডান দিকে সর্বডানে আছেন জনাব ইকবাল হোসেন, একজন সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা। এরপরে আমার নিকট ডানে আছেন আলহাজ আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, যিনি সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা। এবং আমার বাঁদিকে আছেন জাহিদুল ইসলাম জুয়েল সরকার, যিনি সভাপতি, ত্রিশাল উপজেলা যুবলীগ। এবং সর্ববামে আছেন মাজহারুল ইসলাম জুয়েল, সাবেক সহসভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমি শুরুতেই খুবই সাধারণ একটা প্রশ্ন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যেহেতু নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই আপনাদের এলাকায়, এবং নির্বাচনের যে আয়োজন এবং তার সাথে আপনারা জানেন যে আপনারা যেমন প্রার্থী হিসাবে আপনাদের ক্যাম্পেইন প্রচার অভিযান চলছে, তেমনিভাবে একটা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হয় সব সময়। তারপরে প্রশাসনের একটা ভূমিকা থাকে, ভোটারদের যে আপনাদের প্রতি যে আচরণ বা ভোটাররা যে তাদের যে জন আকাঙ্ক্ষা, সব কিছু মিলিয়ে এই নির্বাচনী পরিবেশটাতে আপনি সন্তুষ্ট কিনা, এটা আমি প্রথমে জনাব ইকবাল আপনার কাছ থেকে শুনতে চাই। তা আমরা যতটুকু উপলব্ধি করেছি, এবারের উপজেলা পর্যায়ের স্থানীয় সরকারি নির্বাচনগুলো প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে কিছুদিন পূর্বে। তবে গত এক যুগের যে সমস্যাগুলো, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বর্তমান নির্বাচন কমিশন। যার ভোট তার পছন্দ অনুযায়ী প্রার্থীকে দিতে পারছে। আমরা ত্রিশাল পৌরসভা উপনির্বাচনেও তাই প্রতিফলিত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী 3টি থানায় উপজেলায় বর্তমান স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা দেখেছি মানুষ যার যে প্রার্থী পছন্দ হোক, নির্বিধায় নির্বিঘ্নে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরেছে। এজন্য নির্বাচন কমিশনকে বাংলাদেশের তথা বিশ্ববাসী ধন্যবাদ জানাচ্ছে। বর্তমান সরকারকেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানাচ্ছে। এবং স্থানীয় সরকারের নির্বাচন যে ব্যালট বাক্স ছিনতাই, আগে হানাহানি মারামারি দেখতাম, এই নির্বাচনে আমরা সেটা উপলব্ধি করতে পারি নাই। জি, ধন্যবাদ জনাব ইকবাল হোসেন। আমি আসবো আবারও আপনার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে। এখন আমরা এই একই প্রশ্নে জনাব আলহাজ আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, আপনার প্রারম্ভিক মন্তব্যটা শুনতে চাই। বর্তমান সরকার 2008 সালে ক্ষমতা আসার পর যতগুলি স্থানীয় সরকার নির্বাচন, সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচন ইতিমধ্যে সারা দেশে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নির্বাচনগুলিও সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। তার প্রমাণ আজকে দেখেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করে, তারা আসে নাই। স্থানীয় সরকার নির্বাচনগুলি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বিধায় আজকে ত্রিশালে 2 জন বিএনপির প্রার্থী তারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা নামছে।
তাদের যথেষ্ট আস্থা এবং বিশ্বাস এসেছে এই সরকারের অধীনে যতগুলি নির্বাচন হবে সেই নির্বাচনগুলি সুষ্ঠু হবে বিধায় তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জি, আপনাকেও ধন্যবাদ। এ পর্যায়ে জনাব জাহিদুল ইসলাম জুয়েল, আপনার মন্তব্য শুনবো। যে আমাদের ত্রিশালের মানুষ আমরা সবসময় শান্তপ্রিয় এবং আমরা রাজনৈতিক সচেতন। আমাদের মাঝে কোনো প্রতিহিংসা নাই, কোনো হানাহানি নাই। আমরা স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক চর্চা আমরা করতে পারি। এটা আমাদের ত্রিশালবাসীর ঐতিহ্য। এজন্য আমি একজন ত্রিশালবাসী হিসাবে আমি গর্বিত এবং অহংকার করি যে আমাদের এলাকার মানুষ আমরা সবসময় রাজনৈতিক সচেতন এবং আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। আমরা অতীতে যদি আমরা ত্রিশালের নির্বাচনকে যদি আমরা বিশ্লেষণ করি, আপনারা দেখবেন যে আমাদের এলাকায় সবসময় যারা ভোটার তারা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে। এজন্য আমি নির্বাচন কমিশনকে এবং বর্তমান সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই। এমন একটি সুস্থ ও সুন্দর পরিবেশে সারা বাংলাদেশে বিরাজ করছে আপনার। তাই আগামী 29 তারিখ যে নির্বাচনটি হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনটিও অবাধ এবং নিরপেক্ষ হবে এবং সুস্থ এবং শান্তিপ্রিয় হবে বলে আমি বিশ্বাস করি। এবং ত্রিশালের যারা আমরা ভোটার আছি আমরা উৎসবমুখর পরিবেশে আগামী 29 তারিখ তাদের স্বাধীন মতামত দিয়ে তাদের যে পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। জনাব মাজহারুল ইসলাম জুয়েল। জনগণ ভোট কেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছাই রাখে না। তারা আসলেও ভোট কেন্দ্রে থেকে আস্তে আস্তে ফিরে যেতেছে। মানে মানুষের নির্বাচনের প্রতি, ভোট দেওয়ার প্রতি আস্থা ফিরে যেতেছে। এই জন্য একটা স্থানীয় সরকার নির্বাচন আমরাও এটা দেখার জন্য, ত্রিশালের রাজনৈতিক পরিবেশ বা সহিংসতা কোনো কিছুই নাই। এটা ত্রিশালের জন্য আমরা গর্ব করি, আমরা ত্রিশালের মানুষ হিসেবে এটা ভালো। তবে এরপরেও জনগণ কিন্তু নির্বাচন বা ভোট কেন্দ্রে থেকে ফিরে যাওয়ার একটা মনোভাব রাখে, ভোট কেন্দ্রে যায় না। এই জন্যই এখনো পর্যন্ত যারা নির্বাচন পরিচালনা করতেছে বা দেখতেছি আমরা যারা প্রার্থী হয়েছি তাদের প্রতি আমরা এখনো পর্যন্ত সন্তুষ্ট। কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত দেখলে বোঝা যাবে। এবং আমরাও জনগণকে উদ্বুদ্ধ করছি যাতে এই নির্বাচনে এসে তাদের পছন্দের মতো প্রার্থীকে তারা ভোট দিতে পারে এবং নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই জন্য উপজেলা প্রশাসন যারাই রয়েছে, নির্বাচনী কর্মকর্তা সকলের কাছে দৃষ্টি রাখবো যাতে জনগণ ভোট কেন্দ্রে এসে তাদের নিজের ইচ্ছায়, স্বইচ্ছায় বা তাদের ভোটটা প্রদান করতে পারে, সেটার ব্যবস্থা যাতে আপনাদের মাধ্যমে এই উপজেলা প্রশাসন যাতে তৈরি করে দেয় সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের প্রত্যেকের কাছ থেকে জানার চেষ্টা করব যে যদি ভোটাররা আপনাদেরকে নির্বাচিত করেন এবং ত্রিশাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, তবে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? জনাব ইকবাল, আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ। আপনারা অবগত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একাধারে বাংলাদেশে ক্ষমতায় এসে মাত্র 3 বছরে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। সেইখান থেকে স্মার্ট বাংলাদেশ উত্তরণের লক্ষ্যে 2041 সালকে বেছে নিয়েছেন। আমি মনে করি এই যে ওনার সুদূর প্রসারী চিন্তা ভাবনা, উন্নত বিশ্বের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন একটি দেশের গ্রামগঞ্জের উন্নয়ন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন, গ্রামগঞ্জের উন্নয়ন করতে গেলে, স্মার্ট নাগরিক গঠন করতে গেলে উপজেলা পরিষদকে কার্যকরী করতে হবে। উপজেলা পরিষদের সারা বাংলাদেশের উন্নয়নের একটা আমি মনে করি সূতিকার। যদি কিনা উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদকে গ্রাম বাংলার অবহেলিত বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার স্থানীয় সরকারের মাধ্যমে যে আজকে 120টি খাত বেছে নিয়েছেন, আমি মনে করি 120টি খাতের ভিতরে আমরা যদি লক্ষ্য করি, আশা করি এই স্থানীয় সরকার আমরা যদি 120টি খাত কার্যকর করতে পারি, মানুষের ধারে আমরা পৌঁছাতে পারি। সেই 120টি খাতের ভিতরে রয়েছে দরিদ্র সীমার নিচে যাদের আছে তাদের নাগরিক সুবিধা, ভাতার সুবিধা, তাদের কর্মসংস্থানের সুযোগ সুবিধা, তাদের বেকারত্ব ঘোচানোর সুযোগ সুবিধা। আর আমাদের গ্রাম বাংলার কৃষকদের জন্য
আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি সরকার ভর্তুকির মাধ্যমে বাংলাদেশের বাম্পার ফলন করে আজকে শিক্ষিত বেকার থেকে শুরু করে কৃষিজীবী এবং সমাজের বিভিন্ন মিল, ফ্যাক্টরি, কলকারখানা স্থাপন করে প্রত্যেকটি এলাকায় যেভাবে ইতিহাস সৃষ্টি করেছে, আমাদের 30 সালেও সেই রকম একটি শিল্প নগরী গড়তে আমরা সক্ষম হচ্ছি। আমি আশা করি এই 30 সালের যে পরিমাণ বেকার মানুষ ছিল গত 5 বছরের পূর্বে, ইদানিং আপনারা দেখেছেন এখানে প্রায় 3 থেকে 4টি ইকোনমিক জোন স্থাপিত হয়েছে। আজকে আমাদের এই এলাকায় প্রায় 10-20 হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব উপজেলা পরিষদে আমরা যেই নির্বাচিত হই আমাদের বেকার সমস্যা যাতে বেকারত্ব কমানো যায় সেজন্য শিল্প নগরী গড়তে হবে, যুবকদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, পথে ঘাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। যে যে আমি ফিরবো আবারও আপনার কাছে, তার আগে আপাতত আপনাকে ধন্যবাদ। এবং আমি আলহাজ আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন আপনার কাছে জানতে চাইব যে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে আপনার পরিকল্পনা কি রয়েছে? জনগণ আমাকে যদি নির্বাচিত করেন, আমার সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা 30 সালের যে সকল উন্নয়নগুলি দেখছি, এক কথা প্রথমত 30 সাল বেশ কয়েকটি অর্থনৈতিক জোন হয়েছে, অনেক শিল্পনগরী গড়ে উঠছে। এই শিল্পনগরীগুলি বিভিন্ন বাধাগ্রস্ত হচ্ছে, ভূমিদস্যুদের দখলে এটা ওরা বাধাগ্রস্ত হচ্ছে, চাঁদাবাজদের দখলে এরা বাধাগ্রস্ত হচ্ছে। আমি এগুলি নির্মূল করব। আর আমার সরকারের উন্নয়নমূলক যে রসদ মালগুলি এই উপজেলা প্রেরণ করা হয় তা জনগণের সম্মুখে আমি তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে প্রকাশ করব। এই সরকার তার বরাদ্দকৃত যে সকল অর্থ সামগ্রী দেয় আমি সেইগুলি জনগণের সম্মুখে ইনশাল্লাহ প্রকাশ করব এবং 30 সালকে বেকার মুক্ত করব, মাদক মুক্ত করব, মাদক আসক্ত ছেলেদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করব, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এক কথায় 30 সালকে উন্নয়ন এবং ডিজিটাল 30 সাল গড়ার লক্ষ্যে আমি সর্বাত্মক চেষ্টা করব যুবক সমাজদেরকে নিয়ে। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। এই পর্যায়ে আমরা জাহিদুল ইসলাম জুয়েল সরকার আপনার কাছে আসছি। আগামী 29 তারিখ আমি যদি 30 সালে মানুষের ভোটার চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে আমি 30 সালের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা যারা স্থানীয় সরকার প্রতিনিধি হওয়ার জন্য নির্বাচিত অংশগ্রহণ করছি, আমাদের মূল কাজটা হইল আমরা যেহেতু স্থানীয় সরকার প্রত্যন্ত অঞ্চলে হইল আমাদের কাজ, বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেগুলো কাজ দেয় এগুলো উপজেলা পরিষদ তদারকি করে এবং এগুলো যাতে সঠিকভাবে যাতে জনগণ কাছে পৌঁছে যায় সেটা তদারকির দায়িত্ব হইল উপজেলা পরিষদের। সুতরাং আমি আমার এলাকায় আমরা যেহেতু রাজনীতি করি, আমরা 30 সালের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যোগাযোগ আছে, আমরা জানি কোথায় কী ধরনের সমস্যা আছে, মানুষ কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা বর্তমান সরকার কৃষি খাতে এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে নারী উন্নয়নের জন্য এবং কৃষি খাতকে উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা সেই কর্মসূচি যাতে সঠিকভাবে যাতে বাস্তবায়ন সেজন্য আমি কাজ করে যাব। এবং আপনারা জানেন বর্তমানে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের জমির পরিমাণ বৃদ্ধি হচ্ছে না। এজন্য সরকার বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের যেসব বিঘায় যে পরিমাণ ফসল উৎপাদিত হতো তার যাতে প্রক্রিয়ার মাধ্যমে উন্নত প্রক্রিয়াজাতের মাধ্যমে সেটা যাতে বৃদ্ধি এই ধরনের কর্মসূচি গ্রহণ করছে বর্তমান সরকার। সেটি যাতে আমাদের কৃষকরা সঠিকভাবে তারা ট্রেনিংয়ের মাধ্যমে তারা আয়ত্ত করতে পারে আমি এটা ব্যবস্থা করব। এবং আপনারা জানেন আমাদের 30 সাল পার্শ্ববর্তী ভালুকা একটি শিল্প এলাকা হয়েছে, তার পাশাপাশি আমাদের 30 সালও এখন মোটামুটি একটা শিল্প এলাকা হয়েছে। আমাদের 30 সালের মানুষ তাদের জমিন দিয়ে এবং সহযোগিতার মাধ্যমে কিন্তু এই অঞ্চলে শিল্পাঞ্চলে বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা বিভিন্ন শিল্পপতিদেরকে
আমরা সহযোগিতা করতেছি আমাদের, এবং আমাদের এই সহযোগিতা করি বলেই কিন্তু এখানে শিল্প অঞ্চল গড়ে উঠছে আমাদের। এবং যেহেতু আমাদের দুটি অর্থনৈতিক জোন আছে, একটা হলো হামিদ ইকোনমিক জোন, আর একটা হলো আকিস ইকোনমিক জোন। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি যে ত্রিশালের যেসব শিল্প কারখানা আছে, আমি তাদের কাছে আবেদন করব যাতে আমাদের ত্রিশালের যেসব বেকার যুবক আছে, তরুণ আছে, তাদের জন্য কোনো যাতে স্পেশাল কোটা থাকে, যারা এই এলাকার সন্তান হিসাবে তাদেরকে অগ্রাধিকার দেয়, এই জন্য আমি ব্যবস্থা করব। এবং আরও যে ধরনের সমস্যা আছে, আমরা আলোচনার মাধ্যমে আমি তাদের পাশে, এবং নারী উন্নয়নের জন্য সরকার জানেন বর্তমান আমাদের দেশের প্রায় অর্ধেক জনগণ হইল নারী। বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। আমি আমার পক্ষ থেকে, আমি যদি নির্বাচিত হই, নারীদের জন্য আমি আলাদা একটা ট্রেনিং সেন্টার খুলে তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তাদেরকে সেলাই মেশিন সহ এবং বিভিন্ন যে আমাদের পানি সম্পদ অফিস আছে তাদের সাথে আমি যোগাযোগ করে তাদের জন্য যাতে আমাদের মা বোনরা তাদের প্রত্যন্ত অঞ্চলে যাতে মহিলাদের জন্য যে গবাদি পশু আছে, আমাদের হাঁস মুরগি আছে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন ধরনের কর্মসংস্থান আমরা সৃষ্টি করব। জি, আমি ফিরবো আবারও আপনার কাছে। তার আগে আমি একটু শুনে নিতে চাই মোহাম্মদ মাজহারুল ইসলাম জুয়েল আপনাকে। বিশেষ করে আমি যদি এই ত্রিশাল উপজেলার জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার আর্থসামাজিক কাজে নিজেকে ইনশাল্লাহ সর্বদাই জনগণের পাশে থেকে নিয়োজিত থাকব। এবং সাথে সাথে আমরা যারা নির্বাচিত হই, স্থানীয় সরকার কাঠামো আসলে সরকারের এটার মধ্যে বিভিন্নভাবে প্রভাব পড়ে। যেটা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এদের মধ্যে ক্ষমতা একটা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এই সরকার উপজেলা চেয়ারম্যান যারাই হয় তাদের কিন্তু ওইভাবে তারা আর্থসামাজিক কাজে নিয়োজিত থাকতে পারে না। তা আমরা যারা বিগত দিনে যারা চেয়ারম্যান ছিল তাদের সম্বন্ধে দেখেছি তারা কি কাজকর্ম করতে পারে। তো যাই হোক, আমরা চাইব যাতে আগামীতে এই উপজেলা পরিষদের যেই চেয়ারম্যান হোক বা সকল উপজেলায় যারাই চেয়ারম্যান নির্বাচিত হোক, এই সরকারের ক্ষমতাটা যেটা আগে থেকেই ছিল, উপজেলা চেয়ারম্যানের যে ক্ষমতা পুরাটাই যদি থাকে স্থানীয় সরকারের কাঠামোতে, তাহলে একটা চেয়ারম্যানের ওই এলাকায় আর্থসামাজিক কাজ যেগুলো থাকে ইনশাল্লাহ সর্বদাই সে করার চেষ্টা করে এবং করবে। আমরাও সেভাবে ইনশাল্লাহ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটা বিষয়ে অবতারণা করতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে যারা এই ভোটার আছেন আপনাদেরকে ভোট দিবেন, তাদের মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছেন নারী এবং তরুণ ভোটার। তো এই নারী এবং তরুণ ভোটাররা সমাজে ধরেন তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের কিভাবে সহায়তা করা যায়, এই নারী এবং তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনাদের আলাদা করে কোনো ধরনের চিন্তাভাবনা আছে কিনা সেটা একটু শেয়ার করবেন। প্রথমে আমি জিজ্ঞেস করছি ইকবাল হোসেন আপনাকে। আলাদা করে দেখার বিষয় নয়। স্থানীয় সরকার আজকে হাজার হাজার কোটি টাকা সারা বাংলাদেশে নারী এবং যুবকদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এবং সুনির্দিষ্ট খাত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি লিপিবদ্ধ করেছেন। আপনি জানেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে উপজেলা পরিষদের যে সেলাই মেশিন প্রশিক্ষণ এবং অর্থ দেওয়া হয়, আমরা যদি অসহায় বিধবা যাদের দিন আনে দিন খায় তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য উপজেলা পরিষদের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে যে শত সেলাই মেশিন দেওয়া হয়, তাদেরকে প্রশিক্ষণের ভাতা দেওয়া হয় এবং নগদ অর্থ দেওয়া হয়। এটা যদি 100% আমরা সততার সাথে দেই, আমার মনে হয় আলাদা করার কোনো, আলাদাভাবে দেখার নারীদের কোনো সুযোগ নেই। তবু আজকে আমাদের যেহেতু অর্থনৈতিক অঞ্চল আছে, আমি একটি অর্থনৈতিক অঞ্চলের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে চাইনিজ ইকোনমিক জোন। সেইখানে আমার মনে হয় 6 থেকে 7 মাস পর প্রায় 1 লক্ষ নারী পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হতে যাচ্ছে। এইভাবে ত্রিশালে আকিস ইকোনমিক জোন, সেখানে হাজার হাজার লোক, ইতিমধ্যে আমাদের ত্রিশাল টেক্সটাইলে সেখানে হাজার হাজার লোক,
এবং আমাদের দবির স্পিনিং মিল এবং আকি সিরামিক্স, আমাদের মনে হয় অলরেডি সেখানে হাজার হাজার ত্রিশালের বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান সৃষ্টি করেছে। তাদেরকে আমাদের সুন্দরভাবে টেক কেয়ার করতে পারলে নারীদের যুবকদের হবে। তবে আপনি আরও অবগত আছেন, স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য বর্তমান সরকার স্থানীয় সরকারকে বিভিন্ন খাত দিয়ে থাকেন। সেই খাতের মধ্যে তরুণদের এবং বেকারদের জন্য নির্দিষ্ট করে লোনের ব্যবস্থা করেছেন। আপনি অবগত আছেন এবং জানতে পারবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান 17টি ডিপার্টমেন্টের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুব উন্নয়ন বলেন, আমাদের বিআরডিপি বলেন, সমবায় বলেন, সমাজ সেবা অধিদপ্তর বলেন, পানি সম্পদ অধিদপ্তর বলেন এবং কৃষিখাত বলেন, প্রত্যেকটি তাদের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে ভাতা দিয়ে এবং তাদেরকে সঠিক প্রশিক্ষণ দিয়ে মিনিমাম 10,000 থেকে 5 লক্ষ টাকা বিনা জামানতে লোনের ব্যবস্থা করেছেন। আমরা যদি যুবকদেরকে যুব উন্নয়ন থেকে, বিআরডিপি থেকে, সমবায় থেকে এই লোনগুলো যদি সঠিকভাবে দিতে পারি, একটি যুবক, একটি নারী, একটি বেকার কৃষক যিনি টাকার অভাবে তাদের সবজির ফসল ফলাতে পারে না, পশু পালন করতে পারে না, হাঁস মুরগি পালতে পারে না, ডেয়ারি ফার্ম দিতে পারে না, তাদেরকে যদি আমরা সঠিকভাবে এই লোনগুলোর ব্যবস্থা করে দেই প্রশিক্ষণের মাধ্যমে, তাহলে আমাদের বেকার সমস্যা অতি সহজে দূর করা সম্ভব। জি, ইকবাল হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, আপনার কাছ থেকে জানতে চাইব যে নারী এবং তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলতে চাই যে এই সরকার দীর্ঘ 16 বছর যাবৎ ক্ষমতায়। আমার এই সরকারের একটি পরিকল্পনা আছে, সেই নারীদের কর্মসংস্থান, যুবকদের কর্মসংস্থান, কৃষকদের কর্মসংস্থান, সমস্ত কিছু আওয়ামী লীগ সরকারের একটি নির্বাচনী ইশতেহার আছে। আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সরকারের যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি প্রথমে বলেছি, সেগুলি কৃষকের যা প্রাপ্য আপনারা জানেন, সার, তেল, বীজ সহ অনেক উপসামগ্রী এইগুলি সরকার দিয়ে থাকে, এগুলি সঠিকভাবে কৃষকদের হাতে পৌঁছে না। নারীদের উন্নয়নের জন্য যা সামগ্রী আসে এইগুলি তাদের হাতে পৌঁছে না। যুবকদের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কর্মসংস্থান ব্যাংক থেকে শুরু করে যা কিছু করার, এইগুলি যুব সমাজ জানতে পারে না। আমি হলফ করে কথা দিতে পারি ত্রিশালবাসীকে, আমি এই সরকারের এবং এই সরকারের জনগণের, কৃষকের ট্যাক্সের পয়সা যা কিছু আসবে আমি সেটা জনসম্মুখে প্রকাশ করব এবং প্রত্যেক দপ্তর অনুযায়ী তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আপনাকেও ধন্যবাদ। জনাব জাহিদুল ইসলাম জুয়েল। আপনারা সকলে জানেন যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সে একা ইচ্ছা করে অনেক কিছু করতে পারে না। এটা একটা পরিষদ, এখানে সদস্য আছে, এখানে কোনো কিছু করতে গেলে এটা রেজলিউশনের মাধ্যমে আগে এটা ওই মিটিংয়ে পাস করতে হয়, পাস করে তারপর আমাদের কাজ করতে হয়। আমাদের যদি আমাদের ইচ্ছা থাকলেও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা অনেক কিছু করতে পারে না, কারণ আমাদের তো কোনো নিজস্ব কোনো, যারা উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকে তারা তো ইচ্ছা করলেও ঢাকা থেকে কোনো কাজ তদবির করে আনতে গেলে এটা স্থানীয় যে সংসদ সদস্য আছে তার ডিউ লাগে, অথবা মন্ত্রণালয়ের ডিউ লাগে আমাদের। সুতরাং আমরা যদি এই উপজেলা উন্নয়নকে যদি আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে যদি আমরা উন্নয়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যে বিভিন্ন যে মন্ত্রণালয় আছে এবং স্থানীয় যে সংসদ সদস্য আছে তাদের সাথে সমন্বয় করে কাজ করলে কাজটা করা অনেক সহজ হয়ে যায় আপনার। কারণ আপনারা সকলে জানেন যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের কাজটা কি, আমাদের মূল কাজটা হলে আমরা হইলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে আমরা উপজেলা পরিষদের মন্ত্রণালয়টা থাকে। আমাদের কাজটা কি, আমাদের কাজটা হইলো যে গতানুগতিক যে কাজটা হইলো যে সরকার যে বরাদ্দ দেয় উপজেলা পরিষদের মাধ্যমে সেটা তদারকি করা হইলো
আমাদের মূল কাজ, যেটা জনগণ যাতে সঠিকভাবে এটা তাদের সঠিকভাবে যাতে জনগণ এটা ইউজ করে বা সঠিকভাবে যাতে জনগণ এটা ব্যবহার করতে পারে। সুতরাং আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, আমি চেষ্টা করব যে আমাদের উপজেলা পরিষদের বরাদ্দর পাশাপাশি আমি নিজেও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করে আমি চেষ্টা করব আলাদা একটা স্পেশাল বরাদ্দ এনে আমাদের যে তরুণ আছে বা যুবক আছে বা আমাদের যে নারী আছে, আমাদের দেশের নারীকে বাদ দিয়ে আমরা আমাদের দেশের কোনো মতে অর্ধেক নারীকে বাদ দিয়ে আমাদের দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কোনো মতেই সম্ভব না। বর্তমান সরকার নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি করেছে, আমাদের সেলাই মেশিন বা গবাদি পশু সহ বিভিন্ন ধরনের প্রজেক্ট গ্রহণ করেছে এবং সরকার স্বল্প লোনে আমাদের প্রত্যন্ত অঞ্চলে নারীদের জন্য স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচি যাতে সঠিকভাবে আমরা এটা ব্যবহার করতে পারি সেই ব্যাপারে আমি সঠিক তদারকি করব এবং যারা আমরা তরুণ আছি, যারা আমরা যুবক আছি, আমাদেরকে কর্মমুখী শিক্ষার দিকে আমাদের বেশি নজর দিতে হবে। আমরা যদি আমাদের যুবকদের যদি আমরা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমাদের গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে আমি জোর দিব যে আমাদের এলাকায় নারীদের জন্য এবং যুবকদের জন্য আলাদা একটি ট্রেনিং সেন্টার খুলে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ভালো মতে তৈরি করে আমি বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে তাদেরকে সমাজে বিভিন্ন জায়গায় সঠিকভাবে ব্যবহার করে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নকে আমি সাধিত করব। জি, আপনাকে ধন্যবাদ। মাজহারুল ইসলাম জুয়েল। তা আমি বলবো আজকে আমাদের এই ত্রিশালের যারা শিক্ষিত যুবক বা যারা শিক্ষিত নারী বা শিক্ষিত ছাড়া যারা নারী রয়েছে সকলেই কিন্তু তাদের জীবনমান চলার জন্য অত্যন্ত কষ্টকরভাবে তারা পরিচালিত হচ্ছে। বিশেষ করে আমরা যারা এই যুবক বয়সে আমরা যুবকদেরকে দেখছি, তারা শিক্ষিত যুবক অনেকেই তাদের লেখাপড়া শেষ করে আজকে তারা বাড়িতে বা বিভিন্ন কাজে তারা ঘোরাফেরা করছে, কাজ নাই, কর্মসংস্থান নাই, বিভিন্নভাবে তারা এই বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে বা তাদের যে শিক্ষার মান তারা সঠিকভাবে প্রয়োগ করে তাদের ওই কর্মসংস্থান পাচ্ছে না। তো যাই হোক, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি এই পরিষদের যে সকল মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিবদ্ধ নারী এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার যে সুযোগ থাকবে তার সাথে আমি ব্যক্তিগতভাবে আমি সব মিলিয়ে এবং নারী এবং তরুণ ভোটা বা যুবক যাদের কর্মসংস্থান নাই আমি ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে এবং উপজেলা পরিষদের যে সকল মন্ত্রণালয় থেকে বরাদ্দ থাকবে ওই সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করব, সে আশাবাদ সকলের কাছে রাখছি। আসসালামু আলাইকুম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে যে জিনিসটা জানতে চাইব যে আপনাদের ত্রিশাল উপজেলা সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে এখানে মৎস্য চাষের একটা ভালো অবস্থা রয়েছে। এখানকার স্থানীয় যে চাহিদা তা মিটিয়ে ত্রিশালের উৎপাদিত মাছ কিন্তু সারা দেশে যায় এবং এই মৎস্য খাতের যে উন্নয়ন তার সাথেও কিন্তু এখানকার লোকজনের আয় এবং তাদের যে কর্মসংস্থান এর একটা সম্পর্ক রয়েছে। তারপরে এখানকার শিল্পায়নের কথাও আপনারা কিছুটা বলেছেন। পাশাপাশি এই এলাকার স্বাস্থ্যসেবার যে মান সেটার উন্নয়নেরও প্রয়োজন রয়েছে। তো এই সার্বিক বিষয়ে আপনাদের কোনো দিক নির্দেশনা বা আপনাদের কোনো কর্মপরিকল্পনা রয়েছে কিনা, বিশেষ করে আমি মৎস্য খাতের উপরে গুরুত্ব দিয়ে কথাটা বলছি। জনাব ইকবাল। ধন্যবাদ। আপনি ভালোই বলেছেন। সারা বাংলাদেশের ত্রিশাল বালুকা মুক্তাগাছা প্রায় 60 থেকে 70% মাছ এখানে আমরা উৎপাদন করে থাকি এবং আমাদের ত্রিশালে এমন কোনো চাষি নেই, এমন কোনো লোক নেই, প্রত্যেকেরই কিছু না কিছু পুকুর আছে, মাছ চাষ করে থাকে। কিন্তু আমরা যারা প্রান্তিক চাষি আমাদের এলাকায় তাদের একটু সমস্যা। আমরা যতটুকু আমরা জানি, নিজেরাও জানি, আমারও মৎস্য চাষ আছে প্রায় 65 বিঘার মতো। আমরা বিভিন্ন জাতের চাষ করে থাকি। যখন আমরা
ডিলারদের মাধ্যমে ফিড খাবার আনি, তখন আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। যে সমস্ত ডিলাররা তাদের উৎপাদিত খাদ্য গ্রামগঞ্জের অসহায় মানুষের হাতে তুলে দেয়, সামান্য ক্রেডিট অথবা নগদের মাধ্যমে তাদের মিল থেকে যে খাবারগুলো আসে সেগুলো গুণগত মান ঠিক রাখতে পারে না, তখন তারা ক্রেডিট সিস্টেম দিয়ে আমাদের বহু প্রান্তিক চাষিদেরকে বিটাবাড়ি গরু ছাগল বিক্রি করে, আজকে নির্বাচনী শুধু নয়, বিটাবাড়ি বিক্রি করে তাদের কাছ থেকে অনেক ডিলার, অনেক কোম্পানি আছে, সেখানে তাদের ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে আজকে তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আজকে আমি মনে করি এ থেকে উত্তরণ পেতে গেলে আমাদের যে করণীয় সেটা হচ্ছে উপজেলা পরিষদ এবং প্রশাসন সেইটা যদি আপনাদের ল্যাব টেস্টের মাধ্যমে আমরা কৃষকদেরকে খাবারের পরীক্ষা নিশ্চিত করি এবং খাবারের গুণগত মান নিশ্চিত করার যে একটা পদ্ধতি সেটা যদি তাদের ভিতরে সচেতনতামূলক সৃষ্টি করতে পারি, আমার মনে হয় এই যে প্রান্তিক চাষি আজকে যাদেরকে বিটাবাড়ি গরু ছাগল বিক্রি করে তাদের ঋণ শোধ করতে পারে না, তবু তাদের কাছ থেকে অনেক ডিলারে ব্ল্যাঙ্ক চেক নেয়, আর ব্ল্যাঙ্ক চেক বাংলাদেশের আইনগত দিক থেকে বেআইনি। আজকে আমাদের 30 সালে প্রায় যেভাবে মৎস্য চাষিরা মৎস্য চাষ করত, সেখানে আরেকটি নির্যাতনের শিকার হয় মাছ বিক্রি করতে গেলে। সেই মাছ বিক্রি করতে গেলে আমরা উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে অনেকবার আমরা উপস্থাপন করেছি। আজকে আমি এবং আমার সভাপতিও সেই আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ের আজকে সদস্য ছিলাম গভর্নমেন্টের একজন প্রতিনিধি হিসাবে। সেখানে আমরা বহুবার এই জিনিসটি উত্থাপন করেছি এবং ইউনো এবং এসিলেন্ট মহোদয়কে এবং মৎস্য অধিদপ্তরের যারা আজকে এই কাজে নিয়োজিত তাদের মাধ্যমে এই মনিটরিং করার জন্য যখন মাছ বিক্রির সময় হয় তখন এই আড়ত দ্বারা আজকে 40 কেজির পরিবর্তে প্রায় 2-3 কেজি মাছ ডলক হিসাবে তারা নিয়ে নেয়। আর 1 কেজি মাছ উৎপাদনের যে খরচ, আজকে সেই খরচ 3 কেজি প্রায় অর্ধেক। আজকে যদি ফিড আমরা কেউ খাওয়াই কোম্পানির, তাহলে 2 কেজিতে ফিড খাওয়াইলে 1 কেজি মাছ অনেক সময় হয় না। আন্তর্জাতিক পর্যায়ে কাঁচামালের উপর নির্ভরশীল থাকতে হয়। যে সমস্ত কাঁচামাল আমরা এই মাছ ফিড তৈরিতে ব্যবহার করি সেগুলো কিন্তু বাহিরের দেশ থেকে আনতে হয়। বাইরের দেশে আপনার ডলারের দামের উপর নির্ভর করে আজকে আছে 10 টাকা কেজি, কালকে হবে 15 টাকা কেজি, সেইখানেও কিন্তু আমরা চাষিরা বিপদগ্রস্ত হচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের গুণগত মান ঠিক রেখে মনিটরিংয়ের মাধ্যমে আড়তদারদেরকে এই যে একটা জুলুম করে তারা 40 কেজির পরিবর্তে 2.5 কেজি 3 কেজি ডলক নিচ্ছে, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। জি, আমরা বুঝতে পেরেছি আপনি এটা সমাধানের উদ্যোগ নেবেন। ধন্যবাদ আপনাকে জনাব আলহাজ আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। আমি দীর্ঘ 25-26 বছর যাবৎ আমিও একজন মৎস্য চাষি। বাংলাদেশের যে পরিমাণ মাছ উৎপাদন হয় প্রায় 40 থেকে 45 লক্ষ মেট্রিক টন, তার 4 ভাগের 1 ভাগ মাছ এই ত্রিশাল উৎপন্ন হয় এবং ত্রিশালের চাষিরা দীর্ঘ সময় তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। তাদের আপনার 1 নম্বর হলো বিদ্যুৎ। আমি যদি ঘরে বিদ্যুৎ জ্বালাই সেটার রেট হলো 6 টাকা, আমি যদি নিজে পানি খাই সেটার রেট 1 টাকা, আর ওই টিউবওয়েলের মাথাটা যদি পুকুরে দেই সেটার বিদ্যুতের রেট হয়ে যায় 15 টাকা। জমির ট্যাক্সের, মৎস্য চাষিদের জমির ট্যাক্স বেশি। এই সকল নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছি চাষিদেরকে নিয়ে। আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই এটাই নিরসনের চেষ্টা করব। আরেকটা জিনিস, আপনার ওই যে ইকবাল সাহেব বলেছে কাঁচামাল, সত্যি বিভিন্ন প্রকারের নিম্নমানের কাঁচামাল আসে। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারের সহযোগিতা ত্রিশালে একটি ল্যাব টেস্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। আরেকটি
ত্রিশাল থেকে যেহেতু আমরা 1/4 ভাগ মাছ এখানে উৎপন্ন হয়, অনেক সময় চাষিরা কম দামে মাছ বিক্রি করে, তারা ন্যায্য মূল্য পায় না। এই সরকারের সহযোগিতা এখানে কোল্ড স্টোরেজ করে ফ্রিজিংয়ের ব্যবস্থা করে এই মাছ যাতে বিদেশে রপ্তানি করা যায় সেটারও আমি উদ্যোগ নেব। আরেকটি জিনিস, আমাদের ত্রিশালের প্রায় অর্ধেকের বেশি জমি মাছ চাষ। এই মাছ চাষ করতে দেয়া রাস্তাঘাট এটা অপরিকল্পিতভাবে পুকুরগুলি নির্মাণ হয়, রাস্তাঘাটগুলি ভেঙে যায়। এটি সরকারের সহযোগিতা একটি পরিকল্পনা মাফিক করলে এই সরকারের রাস্তাঘাটগুলি বেঁচে যাবে। এই সকল উদ্যোগ ইনশাল্লাহ আমি গ্রহণ করব। সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জাহিদুল ইসলাম জুয়েল সরকার। এখানে আমরা চারজনই মৎস্য ব্যবসায়ী। এটা আমাদের ত্রিশালের মানুষ। আমাদের এলাকায় আমরা মৎস্য ব্যবসা করে আমাদের অনেকের ভাগ্যের পরিবর্তন হয়েছে, আমাদের অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এই মৎস্য ব্যবসার মাধ্যমে। ব্যবসার সাথে অনেক লোক জড়িত। আমরা ত্রিশালের শত শত হাজার হাজার লোক এই মৎস্য ব্যবসার সাথে জড়িত এবং তাদের পরিবার এটার সাথে জড়িত। এই মৎস্য ব্যবসা আয়ের উপর অনেকের পরিবার তাদের ভরণ পোষণের নির্ভর করে। আপনারা জানেন যে বর্তমানে যারা যারা আমার এলাকায় যারা ছোটো আকারে যারা মৎস্য ব্যবসা করতো তারা অনেকেই নিঃস্ব হয়ে গেছে। এই বাজারের সঠিক দর না পাওয়াতে এবং বিভিন্ন ধরনের আমাদের ত্রিশালের কাঁচামাল, বেশিরভাগ কাঁচামাল আমরা আনি চিটাগাং থেকে, কক্সবাজার থেকে আমরা শুক্তি সহ বিভিন্ন ধরনের কাঁচামাল আনি। কিছু এই ধরনের কিছু দালাল আছে, তারা কিছু মাল ভালো দেয়, তারপর চরম পরিমাণ খারাপ মাল দেওয়ার পরে আমাদের মৎস্য চাষিদের কোনো গুরুত্ব আসে না। গুরুত্ব না আসাতে তারা অনেকেই নিঃস্ব হয়ে গেছে ওই বাজার দরের সাথে খাদ্যের কোনো মিল না থাকাতে। সুতরাং আমি যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব যে উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যাতে সঠিকভাবে এটা তদারকি করা হয়, যাতে যে আমাদের কাঁচামালটা যেটা আমরা আনবো সেটা যাতে ভালো মানের হয় এবং উন্নত মানের হয়। এবং এরপর আমি চেষ্টা করব যে যারা বড় ব্যবসায়ী আছে তাদের সাথে আমি যোগাযোগ করে আমাদের ত্রিশালে একটি মৎস্য ব্যবসার জন্য যে পরিমাণ কাঁচামাল রাখে তার জন্য আলাদা একটা বাজার সৃষ্টি করে, যাতে এই জায়গায় ওনারা মাল নিয়ে আসবে, নিয়ে এসে তারা একটা বাজারের মতো সৃষ্টি করব। এখান থেকে আমাদের যারা কৃষক আছে, আমরা যারা মৎস্য খামারে আছি, আমরা এখান থেকে ক্রয় করে ব্যবস্থা করব। এবং কালাম কাকা ইকবাল ভাই যে কথা বলছে, এখানে আমাদের একটি দরকার যে আমাদের খাদ্যর যে মানটা আছে, গুণগত মানটা আছে, সেটা পরীক্ষা করার জন্য আমাদের একটা এখানে ব্যবস্থা করা দরকার। আমরা সকলেই মিলে এই ব্যবস্থা করব, এতে আমাদের এলাকায় অনেক উপকৃত হবে মৎস্য চাষিরা। এবং আরেকটা জিনিস যে আমরা যে মাছ আমরা 40 কেজি আমরা বিক্রি করলে, 42 কেজি বিক্রি করলে আমাদের দাম পাই আমরা 40 কেজির। এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি আমরা শিকার হচ্ছি। সুতরাং আমি নির্বাচিত হইলে আমি মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যে মন্ত্রণালয় আছে ঢাকায় আমি যোগাযোগ করে এর সুষ্ঠু সমাধান করার আমি চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। জনাব মাজহারুল ইসলাম জুয়েল। বিভিন্নভাবেই বিগত দিনে আমরা অনেকভাবে লাভবান হয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে ওইভাবে মাছ চাষ করে আমরা লাভবান হতে পারতেছি না। এখন অনেক সমস্যা, মাছের পোনার মধ্যে সমস্যা হয়, মাছ চাষ করতে গেলে বিভিন্ন রোগবালাইয়ের সৃষ্টি হয়। এগুলার রোগবালাই সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে ওইভাবে যে ওষুধ বা মনিটরিং করার প্রয়োজন, যেটা মৎস্য কর্মকর্তারা বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট করে দিবে, ওইগুলো আমরা সঠিকভাবে করতে পারি না। এজন্য আমাদের বর্তমান সময়ে যারা এখন আমরা মাছ চাষ করে যাচ্ছি, বর্তমান সময়ে মাছ চাষ করে এটা ব্যবসাকে লাভবান করা খুব কঠিন। আমরা যারা এখানে আছি সবাই জানি। এবং বিভিন্নভাবেই যে খাদ্যগুলা দিয়ে আমরা আগে মাছ চাষ করতাম, এগুলো এখন আর এই সরকারের মাধ্যমে আমদানি হচ্ছে না। আমদানি করতে গেলে অনেক কষ্ট, বিভিন্নভাবেই আমাদের ডলারের অনেক সমস্যা, ওইগুলা কাঁচামালগুলা সঠিকভাবে এই বাংলাদেশে আসতে পারে নাই বলেই, বা খাদ্যের মধ্যেও অনেক ভেজাল তৈরি হয়। সেইগুলা চিন্তাভাবনা করে আমাদের মৎস্য চাষ ব্যবসা, কিন্তু এখন আমরা যারা জড়িত এই ব্যবসায়, আমাদের ব্যবসা এখন খুব ক্ষতিকর অবস্থায় যাচ্ছে, বা ওই আমাদের ব্যবসাগুলো আস্তে আস্তে খুব খারাপের দিকে এগিয়ে চলছে। তো যাই হোক, আমাকে যদি ত্রিশাল উপজেলাবাসী চেয়ারম্যান নির্বাচিত করে, তাহলে সরকারিভাবে কর্মকর্তাদের সাথে কথা বলে এই সকল সমস্যার সমাধানের জন্য ইনশাআল্লাহ সর্বদাই নিয়োজিত থাকব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো শুনলাম এবং পরিকল্পনার কথা শুনলাম।
আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে যারা সমাবেত সুধী আমাদের সামনে উপস্থিত ছিলেন, আমি তাদের মধ্য থেকে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের এই চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছে, তাহলে দয়া করে হাত তুলবেন। আমি চেষ্টা করব দু চারজনকে সুযোগ দেওয়ার জন্য। আপনি বলুন। ত্রিশালে বিভিন্ন বাস স্ট্যান্ডে এবং সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি হয়। এই যে চাঁদাবাজি হয় এবং এটার সাথে হচ্ছে আরেকটা, ত্রিশালের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো হচ্ছে জুয়ার বোর্ড বসে, জুয়া খেলে। এই কারণে কিন্তু আমাদের যুব সমাজ অনেকাংশেই ধ্বংসের পথে এই জুয়ার জন্যে। এবং আমাদের যে এই শ্রমিক, তারা অন্তত নিম্ন স্তরের খেটে খাওয়া মানুষ, তাদের যে এই বিভিন্ন জায়গায় 50 টাকা, 100 টাকা, 200 টাকা চাঁদা দিতে হয়, এই চাঁদাগুলো নিরসনের জন্য আপনারা কি করবেন? জি, আপনাকেও ধন্যবাদ। আমরা উত্তরগুলো পরে শুনছি, তার আগে আমি আরো দুই একটা প্রশ্ন নিয়ে নিই। জি প্লিজ আপনি। আমি মোস্তাফিজুর রহমান নোমান, ত্রিশাল পৌরসভার বাসিন্দা। আমার প্রার্থীদের কাছে আমার প্রশ্ন, আপনারা সবাই বলেছেন যে আপনারা পরিষদের বরাদ্দ যেগুলো আছে সেগুলো গতানুগতিকভাবে বাস্তবায়ন করবেন, সে উন্নয়ন করবেন। আমার প্রশ্ন হলো, আপনারা সবাই ত্রিশালের রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক নেতা, আপনারা নির্বাচিত হলে ব্যতিক্রম কিছু আমাদের জন্য উপহার দিবেন কিনা? জি, পিছনে একজন ভদ্রলোক, একদম পিছনে। জি। ওনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে বিগত দিনগুলিতে বিভিন্ন সময় উপজেলা নির্বাচনে বিভিন্ন সহিংসতা হয়েছে, কিন্তু এই নির্বাচনে আপনারা যেহেতু 4 জন প্রার্থী এখানে উপস্থিত, আপনারা কেউ দলীয় প্রার্থী আছেন, আবার কেউ বিরোধী দলীয় প্রার্থী আছেন, যে এখানে নির্বাচনে কেউ কি প্রভাব বিস্তার ছাড়া একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আপনারা আমাদের ত্রিশালবাসীকে উপহার দিতে পারবেন কিনা, এটুকু আপনাদের কাছে, সকলের কাছে আমার প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, আপনি। আমরা যারা গ্রামে গঞ্জে যারা মৎস্য চাষ করি, যারা কৃষিকাজে নিয়োজিত আছি, আমরা জানি যে এটি নির্বাচন একটি শক্তিশালী নির্বাচন, একটি স্থানীয় সরকারের অধীনে নির্বাচন। এই নির্বাচনে যা বরাদ্দ আসে উপজেলা পরিষদের বরাদ্দ আসে, আর এই উপজেলা পরিষদের থেকে যে 12টি ইউনিয়ন, ওনার ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয় আছে তাদের কাছে যায়, যে চেয়ারম্যান সাহেব যারা যারা এখান থেকে বরাদ্দ নিয়ে যায়, আমরা যারা গ্রামে অবহেলিত মাছ চাষ করতেছি, আমরা যারা কৃষিকাজে কর্মরত আছি, যে যে উপজেলা ইউনিয়ন থেকে যে ইটের সোলিং বা গ্রামের রাস্তাগুলো যে মেরামত করা হয়, আমরা যে অবহেলিত পড়ে আছি, আমার প্রশ্ন থাকবে একটাই, যেই আপনারা চেয়ারম্যান হবেন আমাদের গ্রামবাসীর দিকে আপনারা নজর দেবেন। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আমি দুঃখিত যে আমি আর কোনো প্রশ্ন আপাতত দর্শকদের কাছ থেকে নিতে পারছি না, আমাদের সময় স্বল্পতা রয়েছে। তাছাড়া আপনারা ইতিমধ্যে যে কয়েকজন প্রশ্ন করলেন সেই বিষয়ে আমরা উপস্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছ থেকেও খুব সংক্ষেপে আপনাদের মন্তব্যটা জেনে নিতে চাই। আমি এবারে প্রথমে এদিক থেকে শুনি, জনাব মাজহারুল ইসলাম জুয়েল। আপনার সুবিধার্থে আমি পুনরাবৃত্তি করে দিচ্ছি। একটা চাঁদার একটা বিষয় আছে, অবৈধ চাঁদা উত্তোলন, এই বিষয়টা বলেছেন। তারপরে বলেছেন যে ব্যতিক্রমী কিছু করবেন কিনা, কোনো একটা ব্যতিক্রমী পদক্ষেপের কথা বলতে বলেছেন। তারপরে এই যে গ্রামীণ অবকাঠামো, যে আপনাদের উপজেলা থেকে তারপরে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কিভাবে এই জিনিসটাকে সমন্বয় করা যায় আরও ভালোভাবে, এই বিষয়গুলো নিয়ে আপনি সংক্ষেপে বলেন। চাঁদা যেটা বলা হয়েছে, চাঁদাবাজি বা ওই যে শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া, আসলেও আমরা যারা এই ত্রিশালে বসবাস করি, এই ত্রিশালে বিভিন্ন পয়েন্টেই এগুলা হচ্ছে। এগুলা সরকার দলীয় লোকজন তাদের মদদেই এগুলা হচ্ছে, বা সরকারি যারা নেতৃত্ব স্থানীয় আছে বা যারা নেতৃত্ব দেয় এই ত্রিশালে, তারা যদি সঠিকভাবে এটা নিয়ন্ত্রণ করে তাহলে সম্ভব। এরপরেও আমাকে যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে এই ত্রিশালের জনগণ, আমি সেটা ইনশাল্লাহ এই চাঁদাবাজ যাতে কীভাবে বন্ধ হয় সেটা দূর করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আর সাথে সাথে আরেকজন আমাদের ভাই প্রশ্ন করেছে, গ্রামীণ অবকাঠামোতে বিভিন্ন রাস্তাঘাটের যে উন্নয়নের কথা বলা হচ্ছে, যে হ্যাঁ, এটা আমরা যারা চেয়ারম্যান নির্বাচিত বিগত দিনে যারা হয়েছিল তাদের মাধ্যমে যে কাজগুলো হয়েছে, আমরা যারা এখানে আছি 4 জন উপস্থিত, আমরা যেই নির্বাচিত হই বা আমি যদি ব্যক্তিগতভাবে নির্বাচিত হতে পারি, তাহলে গ্রামীণ অবকাঠামোর যে সকল রাস্তা আমাদের ত্রিশাল উপজেলায় আমরা যারা এখনও ঘোরাফেরা করছি, অনেক রাস্তাঘাটের অবস্থা খুব নাজুক, চলাচল করা জনগণের খুবই কষ্টকর। এগুলা যেভাবেই হোক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ইনশাল্লাহ
সলভ করার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। জি আপনাকে ধন্যবাদ। জাহিদুল ইসলাম জুয়েল। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি যে প্রশ্ন করছি যে অটো থেকে সিন থেকে চাঁদা তুলে এটা বন্ধ করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে ত্রিশাল যাতে কোনো অটো টেম্পো এবং অন্যান্য যে গাড়ি আছে কোথাও থেকে যাতে চাঁদাবাজি না হয়। এবং আমার একটা বিশেষ নজর থাকবে স্বাস্থ্য খাতে। আপনারা জানেন আমাদের বর্তমান আওয়ামী লীগ বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে আমাদের ত্রিশালে 56টি মতো আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে। আমি চেষ্টা করব সেগুলোকে সচল করে যে আমাদের গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলের যে যারা আমাদের নারী এবং পুরুষ আছে তারা যাতে যে প্রাথমিক যে চিকিৎসা সেবাটা সেটা যাতে গ্রাম থেকে পায়। কারণ গ্রাম থেকে একটি পুরুষ বা মহিলা যদি ত্রিশাল সদরে আসে তাহলে তার 200 থেকে 300 টাকার মতো খরচও। আমি চেষ্টা করব যে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেটি সঠিকভাবে চালু করার এবং সরকারের মাধ্যমে পর্যাপ্ত ওষুধ পৌঁছে দেওয়ার, যাতে প্রাথমিক যে চিকিৎসা আছে সেটা যেন গ্রামেই করতে পারে। এবং আরেকটা কথা বলছে যে আমাদের গ্রামীণ যে রাস্তাঘাট আছে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউনিয়ন মেম্বারদের সাথে নিয়ে এবং উপজেলা পরিষদের অন্যান্য যে সংশ্লিষ্ট যে আছে তাদেরকে সাথে নিয়ে আমি চেষ্টা করব এই রাস্তার সমস্যার সমাধান করার জন্য। সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। আমাদের আর এক মাঝখান থেকে একজন প্রার্থী বলেছে সরকারি দলীয় লোকদের মাধ্যমে চাঁদাবাজি হয়। আমি এটা দ্বিমত পোষণ করি। চাঁদাবাজ এটি একটি গোষ্ঠী, এরা কখনো কার দলে এটা বোঝানো, এরা সুবিধাবাদী দল। যখন যে দল ক্ষমতা আসে ওই দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় এই কাজটা করে। আমি যে প্রশ্ন করেছে তাকে ধন্যবাদ জানাই। আসলেই ত্রিশালের মানুষ এই চাঁদার জন্য অটো, সিএনজি, রিক্সা এগুলি খুব নির্যাতনের শিকার হয়। এখানে এই সরকারি দলের আমি সভাপতি, সাধারণ সম্পাদক, শুধু আমাদের মাঝে সীমাবদ্ধ না, অনেকেই আছে। আপনারা দেখবেন এই চাঁদাবাজ বাহিনীটা কার সাথে জড়িত এটা খুঁজে বের করবেন। আরেকজন প্রশ্ন করছে নির্বাচনটা কেমন হবে। 29 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন, 125টি কেন্দ্রে আপনারা যথাযথভাবে সেটি পর্যবেক্ষণ করবেন কিনা, এবং এই পর্যবেক্ষণ করার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যেন ত্রিশালের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, কোনো বিশেষ বাহিনী দ্বারা কোনো কেন্দ্র যেন আক্রান্ত না হয়, সেজন্য আপনাদেরকে আমি আগাম আহ্বান জানাচ্ছি। আর রাস্তাঘাট এটা তো একটা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত যদি আমি হই, এটা সরকারের পরিকল্পনা মতো বরাদ্দকৃত যে অর্থ আসবে সেটা আমি প্রথমেই বলেছি যে আমার মাধ্যমে এইগুলি যথাযথভাবে জনগণের মাঝে প্রকাশ করা হবে। ব্যতিক্রমধর্মী ওই যে নোমান বলেছে ত্রিশালের শিক্ষা ব্যবস্থাটা আমাদের একেবারে ধ্বংসের ধারে প্রান্তে। অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য ময়মনসিংহ থাকে, অত্যন্ত ব্যয়বহুল জীবনযাপন করে। আমি যদি উপজেলা চেয়ারম্যান হই ত্রিশালের শিক্ষা ব্যবস্থা আবার ফিরিয়ে এনে ত্রিশালের মানুষ, ত্রিশালের ছেলে মেয়েরা যেন ত্রিশাল পড়াশোনা করতে পারে, আমি সেটাকে প্রথম বেশি জোর দিব এবং স্বাস্থ্য খাতেও জোর দিব। জি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি আপনাকেও ধন্যবাদ। জনাব ইকবাল হোসেন। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, একজন প্রশ্নকর্তা বলেছেন সরকারি দল বিরোধী দল আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গত 2000 সালের 10ই অক্টোবর গণভবনে ডেকে নিতান্তই বলেছেন এবং কেন্দ্রীয় এবং জেলা নির্দেশনা অনুযায়ী আমি এবং আমার সভাপতির কাছে চিঠিও এসেছে, কেউ দলের নাম ব্যবহার করা নিষেধ, দলীয় কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া নিষেধ। সুতরাং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিতান্তই এখানে আমরা কেউ দলীয় প্রার্থী না। আমাদের প্রার্থিতার মাঝে লেখা আছে আমরা স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী। কথাটা ক্লিয়ার। আজকে আমি বলতে চাই বাংলাদেশের পরিবহন খাত অনিয়ন্ত্রিত এবং শ্রমিক সংগঠনগুলো যারা নিয়ন্ত্রণ করে থাকে সেই সমস্ত শ্রমিক সংগঠনগুলো আজকে
2 মাস 3 মাস পর পর টাকার বিনিময়ে কমিটি দেয় আর পথে ঘাটে চাঁদাবাজি করে। এই সমস্ত গডফাদার যারা, তাদেরকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণ করতে গেলে আমার মতো উপজেলা চেয়ারম্যান আশা করি কোনো অবস্থাতে সম্ভব না। একটা শ্রমিককে যদি আপনি কোনো কিছু বলেন, তখনই হাই রোড বন্ধ করে দেয়। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমরা এটা নিয়ে একাধিকবার কথা বলেছি, কিন্তু যেখানে প্রশাসন আজকে সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, আমি কে আরও 10টা উপজেলা চেয়ারম্যান আসলেও নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের মাননীয় এমপি মহোদয় তিনিও কিন্তু নির্বাচনের পূর্বে অদা দিয়েছিলেন এই সিএনজির টাকা 20 টাকায় রাখা হবে, এখন কিন্তু 50 টাকা 80 টাকাও রাখা হচ্ছে। উনিও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ যত্রতত্রভাবে শ্রমিক সংগঠনগুলো তাদের ব্যক্তিগত মুনাফা লাভের জন্য সেগুলো নিয়ন্ত্রিত হয়। আমার পাশে আমার সভাপতি, আজকে আমাদের মালিক সমিতির আজকে সভাপতি, আমাদের আপনার বাইপাসে যুবলীগের সভাপতি জনাব উনি- ইকবাল, আমি দুঃখিত, আমাদের সময় আমি স্বল্পতা কথাটা বলি। রয়েছে, আপনি একটু পয়েন্টটা শেষ মালিক করবেন। সমিতির সভাপতি তারা ইচ্ছা করলেও কিন্তু একজন গাড়ির মালিককে বা ড্রাইভারকে বা শ্রমিককে বা যারা চাঁদা তুলে তারাও নিয়ন্ত্রণ করতে পারবে না। এইটাই বাস্তব, এবং এই বাস্তবতা মেনে নিতে হবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এ পর্যায়ে আপনাদের সকলকেই পুনরায় ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের এই ঢাকা ট্রিবিউন আইআরআই নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024-এ আমরা এসেছিলাম ত্রিশালে, এবং ত্রিশালের নির্বাচন উপজেলা নির্বাচন অত্যাসন্ন, এবং সেই নির্বাচনের 4 জন চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সাথে এতক্ষণ কথা বললেন, সেই সাথে উপস্থিত ছিলেন আপনারা। আপনাদের প্রত্যেকের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ, আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ, এবং আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আমি প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জনাব ইকবাল হোসেন, জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, জনাব জাহিদুল ইসলাম জুয়েল সরকার এবং মাজহারুল ইসলাম জুয়েল, আপনাদের 4 জনকে, এবং আমাদের সাথে এই সময়টা দেওয়ার জন্য এবং আপনাদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য। দর্শক, এই সাথে আমি শেষ করছি আজকের এই অনুষ্ঠান, এই পর্ব যেটা আমরা করলাম ত্রিশাল উপজেলা ময়মনসিংহ থেকে। আগামী দিনে ঢাকা ট্রিবিউন আইআরআই নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024-এর অন্য কোনো পর্বে আমরা আবারও অনুষ্ঠান উপস্থাপনা করব। আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।